Welcome, Habib Wahid. Thank you very much. Thank you. Assalamu alaikum. Wa alaikum assalam. How are you? I'm good. Thank you. আজকে আমাদের অনুষ্ঠানে দেখেন আমরা খুব খুশি। Thank you. ধন্যবাদ। আমিও ধন্যবাদ। চেনা মুখ দুঃখ সুখ প্রথম অনুষ্ঠান যাচ্ছে। আমরা আশা করি আপনাদের মনের খোরাক কিছুটা হলেও মেটাতে পারবো। আজকের অতিথি আপনারা দেখলেন হাবিব ওয়াহিদ। নানান রকম পরিসরে তার গানের আসর, বাংলাদেশের নতুন টিউন, নতুন টোন এবং নতুন একটি ভাবনা চিন্তা নিয়ে হাবিবের আগমন সম্পূর্ণ তার নিজের মনের তাগিদে আসা। মানুষ লুফে নিল, আজকে সে জনপ্রিয় এবং সে হাবিব ওয়াহিদ। তার সঙ্গীত আমার বিশ্বাস আপনারা সকলেই পছন্দ করেন। সো কেমন চলছে দিনকাল? দিনকাল খুব ভালোই চলছে আল্লাহর রহমতে। আমি জাস্ট একটু ক্লিয়ার হয়নি, আজকের এই অনুষ্ঠানে আমরা কি দুইজন শিল্পী হিসাবে আছি নাকি আবার বাবা ছেলের ব্যাপারটাও চলে আসবে? শিল্পী হিসেবেই আসছি, আর বাবা ছেলে সম্পর্ক তো সবাই জানে। এটা আসলে বাবা ছেলের অনুষ্ঠান নয়, তারা তো বাস্তব জীবনে বাবা ছেলে আছে, কিন্তু শিল্পী হিসেবে আসলে এটা আকর্ষণটা হবে আরেকটু। এক্স্যাক্টলি, আমার কাছে খুব ভালো লেগেছে এবং এই স্বতঃস্ফূর্তভাবে আমি অনুষ্ঠানটাতে এসেছি তোমাদের সবার থেকে কিছু জানার জন্যে, মানুষের কিছু শুনুক, যারা নতুন আসছে তাদের অভিজ্ঞতা বাড়ুক। এখানে দুটো খাম আছে, শুরু করবো আমরা এটা দিয়ে। ওকে। আমি বিশ্বাস করি মানুষের জীবনে প্রতিটা ক্ষেত্রেই ভাগ্য বলে কিছু কাজ করে, দুঃখ সুখ থাকে এবং এটা আমিও বিশ্বাস করি। হ্যাঁ, এখানে দুটো জিনিস পাবে, যে কোনো একটা তুমি নেবে, যেটা হবে ওটা দিয়ে আমরা প্রথম প্রশ্নটা করব। ওরে বাবা, এটা তো চুজ এনিওয়ান, খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, এটা নেই দাদা। সুখ, ভাগ্য ভালো। হ্যাঁ, সবাই ভালো না খারাপ সেটা তো বলতে পারতেছি না, সবাই সুখ নিয়ে আসুক এই কামনার উপরে ডিপেন্ড করে। অনেক দিন তো পেরিয়ে গেল তোমার গানের জীবন, এ যাবৎকালে তোমার সঙ্গীত জীবনের সবচেয়ে সুখের স্মৃতিটা আমরা শুনতে চাই। যদি আসলে সবচেয়ে সুখের স্মৃতিটা বলতেই হয়, তাহলে আমার কাছে তো মানে খুব স্বাভাবিকভাবে এটা মনে হয় যে এটাই বলাটাই নর্মাল, যে প্রথম অ্যালবামটা যখন শ্রোতাদের কাছে যখন অনেক বেশি ভালো লাগে, কৃষ্ণ অ্যালবামটা, অ্যাজ আ মিউজিক কম্পোজার যখন আমার আত্মপ্রকাশ ঘটে, আমার কাছে মনে হয় যে ওইটা আসলে সবচেয়ে সুখের। এবং অ্যাট দ্য সেম টাইম সঙ্গীত পরিচালকের পাশাপাশি একজন সিঙ্গার হিসাবেও যখন, গায়ক হিসাবেও যখন আত্মপ্রকাশ হয়, সেই দিন গেল ওই গানটার মাধ্যমে, রাত নির্ঘুম, এরপরে যখন ভালোবাসবো, এই কয়েকটা ওই ফেজটা, ওটাও আসলে ইকুয়ালি সুখের। দুইটা দুই রকম। দিকে টান দিলে এরাও আসাতে চাচ্ছি, এই যে নতুন টোন, এই যে মিউজিকের একটা সুন্দর গতির চমক, এটা তোমার মাথায় কেন কাজ করলো অথবা কিভাবে আসলো? ছোটবেলা থেকেই তো সঙ্গীতের একটা পরিবেশে বেড়ে ওঠা, তবে সঙ্গীতের প্রতি একটা আকর্ষণ, যার কারণে আমি যা এখন পর্যন্ত শিখেছি সব তো আসলে প্রাকৃতিকভাবেই। সো ওই অ্যাঙ্গেল থেকে চিন্তা করলে আসলে যখনই যেই সময় যেই গান শুনেছি, বিদেশি গান, দেশীয় গান, টাইম টু টাইম আমাকে মানে দেখা গেছে যে অমুক গান তমুক গান খুব নাড়া দিয়েছে। তো একটা সময় এরকম শুনতে শুনতে এআর রহমানের মিউজিক আমাকে খুব ডিফারেন্টভাবে একটা নাড়া দিল, যে এতদিন যেই টাইপের গান শুনে এসেছি তার থেকে অনেক ডিফারেন্ট কিছু একটা হঠাৎ করে শুনলাম। ওটা শোনার পর থেকে আসলে তখন আমার কিউরিয়াসিটি অনেক বেশি বেড়ে যায়, এই যে এত ডিফারেন্ট মিউজিক হতে পারে, এটা কীভাবে হয়, এটা কি আমি করতে পারবো কিনা, বা করতে গেলে আসলে কি কি শেখা প্রয়োজন, কি কি জানা প্রয়োজন, ওই স্টেপ বাই স্টেপ আসলে। তারপরে তো ইংল্যান্ডে যাওয়া। এরপরে এখানে একটা জিনিস খুব লক্ষণীয়, এত আধুনিকতার মধ্যে থেকেও তোমার জীবনের সঙ্গীতে যে প্রভাবটা শুরু হলো, শাহ আব্দুল করিম সাহেবের ধারণাটা ওখান থেকেই লন্ডনে অবস্থানকালে তার গান নিয়ে যে মায়া লাগাইছে, তারপর কৃষ্ণ যেটা আসলো আরেকজনের, এই যে আমাদের দেশের মাটির গন্ধর প্রভাবে যে তোমার হাবিবের এটি সঙ্গীত শিল্পী হিসাবে এবং সুরকার হিসেবে যে আত্মপ্রকাশ, তোমাকে এটা কতটা অনুপ্রাণিত করে? নিঃসন্দেহে
অনেক বেশি অনুপ্রাণিত করে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে যে আমি ইংল্যান্ডে যাওয়ার আগ পর্যন্ত আমার কোনো ধারণাই ছিল না যে বাংলা ফোক গান এত মেলোডিয়াস এবং এত আনকমন আসলে হতে পারে। আমাদের তো তখন ইন্টারনেট ছিল না, সো দ্যাটস ওয়াই একদম অদূর গ্রামের যে মিউজিকগুলা যেগুলি পিওর ফোক, ওগুলি কিন্তু আমাদের শহর পর্যন্ত ওভাবে পৌঁছাতো না। আমরা শহরে বসে ফোক বলতে যা বুঝতাম শুধু প্রচলিত যে কয়েকটা কিছু পপুলার নাম্বার ছিল ওগুলাই। বাট এখন যেরকম একটা মানে অজপাড়া গায়ে যদি কেউ বসে একটা গান করে সেটা যদি সুন্দর হয়, কোনো একজনের যদি সেটা ভালো লাগে, সে সেটাকে রেকর্ড করে নেটে দিয়ে দিলে সেটা যদি আরও মানুষের ভালো লাগে, এইভাবে একজনের থেকে আরেকজনের ভালো লাগার থেকে কিন্তু সেটা পুরো দেশে পর্যন্ত ছড়া যেতে পারে, পুরো ওয়ার্ল্ডে পর্যন্ত ছড়া যেতে পারে। বাট ওইটা আমাদের সময় ছিল না। দ্যাটস ওয়াই ইংল্যান্ডে যাওয়ার পরেই আমি কিন্তু প্রথম শাহ আব্দুল করিমের গান শুনি। এটা অনেকে অবাক হয় যে এটা কীভাবে সম্ভব, বাট এটা এভাবেই সম্ভব যে ইংল্যান্ডে যে বিশাল সিলেটি কমিউনিটিটা আছে, ওনারা এই মানে সেই ওনাদের গ্রাম অঞ্চলের যে গানগুলা ওনারা তারা এমনভাবে লালন করে রেখেছে সবসময়, বছর জেনারেশন থেকে জেনারেশন এটা পাস অন হয়েছে। দ্যাটস ওয়াই আমি যে ওই যে কায়া হেলাল ওদের মুখে আমি এই গানগুলো শুনি, আমি জিজ্ঞেস করি তোমরা এই গানগুলো কীভাবে জানলা, এইগুলি তো আমি বাংলাদেশে থেকেই কখনো শুনিনি। ওরা বললো এটা আমাদের সিলেট অঞ্চলের গান, আমরা শুনেছি, আমাদের বাবা চাচারা গাইতো, আরও আমাদের সিনিয়ররা গাইতো, ওদের থেকে আমরা শুনেছি, আমাদের কাছেও খুব ভালো লাগছে। এইভাবে করে গানগুলো কিন্তু আসলে জেনারেশন থেকে জেনারেশন ওইখানে যে সারভাইভ করেছিল, পরে সেটা আমি ঢাকা থেকে গিয়ে আমার কানে আসে। মানে এটা খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। বাট অ্যাট দ্য সেম টাইম আমাকে এটাও বলতে হবে, যদিও আমি যে বললাম একটু আগে যেই কথাটা যে এআর রহমানের মিউজিক, তারপরে বিদেশি যে ব্যান্ড মিউজিকগুলো, রক মিউজিকগুলো আমরা শুনতাম, এগুলি তো আমি রিয়েলাইজ করা শুরু করি একটা সার্টেন এইজে যায়, লাইক টিনেজ। বাট এটা তো আসলে খুবই মানে একটা সত্যি কথা যে যখন তোমাদের মিউজিকগুলো হতো, ব্যান্ড মিউজিক বা তোমাদের যে পপ মিউজিকগুলো, যদিও ওই সময় আমি খুব ছোট ছিলাম এগুলি রিয়েলাইজ করার জন্য বা মেমোরিতে থাকার মতো, বাট আমার কাছে মনে হয় যে একদম শুরুর ইনফ্লুয়েন্সটা তো ওখান থেকেই আসতে হবে। যখন ওই যে আমি বুঝে না বুঝে যখন কোনো একজন তোমার যে মিল্টন আকবরের কোলে বসে ড্রাম বাজাতাম তোমার স্টুডিওতে, বা আরও যারা যখন গিটারিস্ট ছিল, কিবোর্ডিস্ট, তখন আমি হয়তো বুঝতাম না, বাট আমার কাছে মনে হয় যে একদম প্রথম ইনফ্লুয়েন্সটা তো ওখান থেকেই আসা। যেই জিনিসটা হয়তো ব্যাক অফ দ্য মাইন্ড, সাবকনশিয়াস মাইন্ডে তখন থেকেই ঢুকে যায় এবং তারপরে আস্তে 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 সেটা এক্সপ্যান্ড করতে থাকে বিভিন্ন দেশীয় মিউজিক এগুলি শুনতে শুনতে, সেটা গিয়ে লাস্টে খুব ইন্টারেস্টিংভাবে একটা আবার ব্যাক সেই একদম পুরোই ডিপ ভিলেজের ফোক সঙের মধ্যে দিয়ে সেটা যে মিক্স হয় এবং তারপরেই কৃষ্ণ অ্যালবামটা বের হয়, মায়া অ্যালবামটা বের হয়। 15-16 বছর আগের ঘটনা আমি এখনও ভুলবো না। হঠাৎ করে তুমি বললে যে চলো আমরা শাহ আব্দুল করিমের সাহেবের সঙ্গে নিজেরা ওনার গায়ে যেয়ে দেখা করি। মনে আছে বিকালে বলা, রাতের মধ্যে সব ঠিকঠাক, পরদিন বলে চলে গেলাম, নিশ্চয়ই মনে আছে। আমি ওই দৃশ্যটা এখনো ভুলবো না। যখন তুমি তার সামনে গিয়ে দাঁড়ালে আমি অবাক হয়ে গেলাম, সে তোমাকে চিনল এবং তোমার কতটুকু মনে আছে জানি না, উনি তোমাকে জড়িয়ে ধরেছিল, জড়িয়ে ধরে তোমাকে অনেক দোয়া করলো এবং তোমাকে ওই গানটি 4 লাইন গেয়েও শোনালো। এই যে দৃশ্যটা, তার যে দোয়া পাওয়াটা, এটা আমার কাছে মনে হয়েছে তোমার বিশাল একটি পাওয়া। শাহ আব্দুল করিম সাহেব বিশাল মনের একজন মানুষ। হাবিবকে কাছে পেয়ে মনে হলো সে যেন তার মনের কাছেরই কোনো মানুষকে পেয়েছে। এখন তোমার কাছে একটা প্রশ্ন, তোমার নিজের সৃষ্টি সুর করলে এই সুরের প্রভাব, সুর করে নতুন সৃষ্টিতে তুমি বেশি আনন্দ পাও না মানুষের কাছে সরাসরি গান গিয়ে বেশি আনন্দ পাও, নাকি দুটোর একসঙ্গেই? না, আমার কাছে আসলে দুইটা আসলে দুই রকম। আত্মার যে আনন্দটা সেটা অবশ্যই সুর সৃষ্টি করে হয়, আর মানুষের সামনে যে গান গাওয়ার যে আনন্দটা সেটা হচ্ছে অনেকটা আসলে ওয়ার্ল্ডলি একটা আনন্দের মধ্যে পড়ে, যে আনন্দটা আসলে মানে
ফিজিক্যালি ফিল করা যায়। আত্মার ব্যাপারটা তো ডিফারেন্ট, ওটা তো আসলে ফিজিক্যালি, ওটা একটা মানে অন্যরকম একটা ফিলিং যেটা এক্সপ্লেইন করা যায় না। আর মানুষের সামনে গান গাওয়ার ব্যাপারটা অনেক অনেক এনার্জেটিক, এটা আমাকে অনেক উৎফুল্ল করে, আমাকে অনেক এনার্জি দেয়, অনেক বেশি এক্সাইটিং ব্যাপারটা। সো দুইটা আসলে টোটালি দুই রকমের ফিলিং। আরেকটা জিনিস তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, আগের যারা মরমী কবিরা ছিলেন, আব্দুল করিম সাহেব, আরও যারা ছিলেন, তাদের গানের কথার মধ্যে ডিভোশনাল ঐশ্বরিক কিছু ব্যাপার কাজ করে। 100%। সেই ঐশ্বরিকতার মধ্যে তুমিও কি মাঝে মাঝে ডুবে যাও? লিরিক্স এবং টিউন একসাথে কিন্তু দুইটা হতো। এরকম অনেক আর্টিস্ট আছে যারা লিরিক্স অ্যান্ড টিউন একসাথে করে ফ্লোটা, বাট আমি আসলে কখনোই লিরিক্স লিখি না। দ্যাটস ওয়াই এটা আমার জন্য বোঝানোটা টাফ, বিকজ অনেক সময় আধ্যাত্মিকতার ব্যাপারটা যদি কোনো সুরের মাধ্যমে আমি ফিল করি তাহলে সেটাই, বাট সেটা তো লিরিক্স ছাড়া আরেকজনকে বোঝানোটা টাফ যে আমি এই পার্টিকুলার সুরটার ভিতরে আমি একটা আধ্যাত্মিকতা ফিল করছি। বাট ইউজুয়ালি মানুষ কিন্তু লেখা ছাড়া, মানে লেখার ভিতরেই তো ভাষাটা, ভাষা ছাড়া মানুষের কাছে একটা জিনিস ভাব প্রকাশ করাটা খুব ডিফিকাল্ট। ভাইরাল শব্দটি তোমার কানে কেমন লাগে? ভালোই, মানে এটা এখনকার একটা শব্দ। আমি জানি না, আমার কাছে মাঝে মাঝে মনে হয় কিছু কিছু ক্ষেত্রে অহেতুক, কিছু কিছু ক্ষেত্রে একেবারে সঠিক। এই অহেতুক যখন ভাইরালিটির উপরে কথা চলতে থাকে, তোমার বিরক্ত বা একটু অসহনীয় লাগে কিনা? আসলে প্রথমে আমি চিন্তা করি এভাবে যে ভাইরাল মানেটা কি। ভাইরাল মানে হচ্ছে একটা যে কোনো একটা মানে গান হোক বা হোয়াটএভার একটা কন্টেন্ট, সেটা যখন অনেক বেশি ছড়িয়ে যায় সব জায়গায়, ওটাই ভাইরাল। একটা মানুষ যখন স্বেচ্ছায় একটা জিনিস করতেছে এবং সেটার কারণে যদি সেটা ভাইরাল হয়, আই এম নোবডি টু জাজ। এখন যদি ব্যাপারটা এরকম হতো, আমি দেখতে চাই না, তারপরেও প্রযুক্তি আমাকে ধরে বেঁধে দেখাচ্ছে, তাহলে আমি জাজ করতে পারি না এটা ফেয়ার না, কারণ আমি তো দেখতে চাইনি। প্রাসঙ্গিক আরেকটি প্রশ্ন যদি আসে, সমালোচনা, যে সমালোচনাগুলো সে কেন করছে সে নিজেও বোঝে না, সেই সমালোচনাগুলো আমাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, এটা মানুষকে ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হয়। তুমি কি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন নিজের মনের ভিতরে হয়েছো? প্রথমত আমি বিশ্বাস করি এটা মানুষের নেচার, এটা মানুষের নেচার এবং এটা হাজার বছর ধরেই আছে। মানুষের নেচার আজ থেকে 1000 বছর আগে যা ছিল এখনও তাই আছে। ডিফারেন্সটা এটাই যে হয়তো আজকে থেকে 30 বছর আগে, 20 বছর আগে এই নেচারটাকে প্রকাশ করার মতো টুলস তাদের হাতে ছিল না, এখন সেই টুলটা হাতে আছে, ভবিষ্যতে আরও আসবে। এইটাই তো তোমার কি মনে হয় না এটার একটি অযাচিত ব্যবহার হচ্ছে? তা হচ্ছে, অবশ্যই হচ্ছে। যে মানুষ বলে, আমি প্রায় দেখি যে হাবিবের 10 বছর আগের গানগুলো আমাদের খুব টানত, এখন কেন সেটা পাই না। কি উত্তর তুমি দেবে? এটার উত্তরও আমার কাছে মনে হয় যে খুবই সিম্পলি দেওয়া যায়। আমি মনে করি যে একজন মিউজিশিয়ান আসলে দুইভাবে কাজ করে। একটা হচ্ছে নিজের সোল থেকে তার ন্যাচারালি যেই মিউজিকটা আসতেছে সেটা সে করে, আর নইলে সে বাজারে কি এখন হিট হচ্ছে, আমার ওইরকম কিছু করা উচিত, আমি সেটাই করব। ডিফারেন্সটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি ফার্স্টটা একটু বেশি প্রায়োরিটি দিই, সবসময় দিয়ে এসেছি। বাট এখন 10 বছর আগে আমার যে এইজ ছিল, ওই সময় আমার ভিতর থেকে প্রাকৃতিকভাবে বা ন্যাচারালি যে ফিলিংটা আসছে সেটা তো এখন আসবে না, বিকজ এই 10 বছরে আমার অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক রকমের এক্সপিরিয়েন্স, ডিফারেন্ট, যার কারণে আমার আসলে মিউজিকটা হচ্ছে একজন মিউজিশিয়ান যে জিনিসটা অনুভব করে সেটারই বহিঃপ্রকাশ মিউজিকের মাধ্যমে হয়। তো আমি সবসময় চাই যে আমি যেটা অনুভব করি ওই বহিঃপ্রকাশটাই আমি ঘটাতে চাই। ইন্টারেস্টিং লাগে আমার কাছে বিষয়টা, যে আমার এই মুহূর্তের যে ভিতরে যেই অনুভবটা হচ্ছে সেইটার সাথে যারা যারা কানেক্ট করতে পারবে তাদের কাছে হয়তো সেই জিনিসটার একটা বিশাল মূল্য হবে। আবার যারা কানেক্ট করতে পারবে না তারা আজকে না হোক 10 বছর পরে পারবে। সো কোনো কিছু ওয়েস্ট না আসলে। কেউ তো চিরজীবন 20 বছর থাকবে না, বা 30 বছর থাকবে না, বা 16 বছর থাকবে না। সবাই তো একটা সময় একটা সার্টেন এজে আসবে। এবং এখনকার যে টেকনোলজি এবং
ইউটিউব বা ফেসবুক বা যে স্পটিফাই যে মানে সংরক্ষণের যে বিষয়টা, আশা করা যায় যে পৃথিবীতে যত সময় বাড়বে সংরক্ষণের বিষয়গুলো আরও বেশি জোরদার হবে। সো আজকে যে কানেক্ট করতে পারছে না, আমি তোমাকে লিখে দিলাম, সে 10 বছর পরে পারবে। সো ইটস নট আ ওয়েস্ট। যারা দুঃখের গান, বিচ্ছেদের গান লেখে এখন, তোমরা সেগুলোকে ফুটিয়ে তুলছো, তোমার কি একবারও মনে হয় এই বিচ্ছেদের অভিনয়টুকু আমাদের দিয়ে করা কেন? আসলে এটা কি শুধুই বাণিজ্যিক, নাকি তোমাকে বিচ্ছেদের অনেক স্মৃতি মনে করে? কণ্ঠশিল্পীরা যেমন কথার কথা, আজকে তুমি যার গান শুনে ইন্সপায়ার্ড হয়েছো, আমি যতদূর জানি, ইফ আই এম নট রং, তুমি নিজেও এটা অনেক ইন্টারভিউতে বলেছো যে এলভিস প্রেসলি তোমার একজন হিউজ ইন্সপিরেশন ছিল। তো উনি নিজেও তো অ্যাক্টর ছিলেন। সো এরকম তো মানে যেমন কিশোর কুমার, আজকে কিশোর কুমারের মতো গায়ক যদি মানে এই কিংবদন্তি উপমহাদেশের যে একজন গায়ক যার তুলনা নেই আসলে ভার্সেটালিটির দিক থেকে, যেরকম স্যাড গান উনি গেতে পারে সেরকম মেলোডিয়াস হ্যাপি সংসও উনি গেতে পারে, এরকম নজিরবিহীন এক্সাম্পলস আছে। আমরা তোমাকে চিনি কিন্তু একজন গুণী সুরকার, সঙ্গীত শিল্পী, এবং তার সাথে সাথে আমরা এখন জানি বুঝি তুমি অত্যন্ত জনপ্রিয় একজন গায়ক। আজকের অনুষ্ঠানে আমরা কি তোমার থেকে দুটি লাইন গান শুনতে পারি না? পৃথিবীর যত সুখ, যত ভালোবাসা, সবই যে তোমায় দেব, একটাই আশা, তুমি ভুলে যেও না আমাকে, আমি ভালোবাসি তোমাকে। চমৎকার চমৎকার। Thank you. এই গানটি আমার নিজেরও খুবই প্রিয় গান। এই গানের সময়কালীন ন্যান্সির সৃষ্টি হয়েছিল। চমৎকার কণ্ঠ, ভালো করছে। আচ্ছা, তোমাকে একটা একেবারেই সাংস্কৃতিকের মধ্যে পড়ে যায়, এটা অর্ধেক হলেও পড়বে, সানগ্লাস যেটা তুমি পরো, এটা কিন্তু আগে না, এই বেশি দিন হয় না আর কি। এখন এটা কি ফেরদৌস ওয়াহিদ থেকে শিখলে নাকি নিজের ভালো লাগে? ফেরদৌস ওয়াহিদের থেকে শিখলে অনেক আগেই পড়তাম। এটা আসলে এটা হঠাৎ এই মুড, মানে এটা তো আসলে মানে একটা এক এক সময় এক একটা মুড হয় এক একটা জিনিসের। জাস্ট আমার কি কোনো কিছু না, তোমাকে মানায় ভালো। থ্যাংক ইউ। এটা তো তোমার থেকে আসা মানে অনেক বড় কমপ্লিমেন্ট। তুমি তো সানগ্লাস আসলে 1973 থেকে পড়ি। এক্স্যাক্টলি, এইজন্যই বললাম। এবং এটার বয়স মানে খুব বেশি মানুষ তো বাংলাদেশে আমি দেখি নাই যাদের পাসপোর্টের ছবিতে সানগ্লাস থাকতো। ওটা ছিল, এটা নিয়ে অনেক ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমাকে এই 90 এর পরে, এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি? যতটুকু জানি তুমি একজন সমুদ্রপ্রিয় মানুষ। 100%। কেন? এইটা তো আমি এক্সপ্লেইন করতে পারবো না। সমুদ্র আসলে, সমুদ্রের সামনে দাঁড়ালে যেটা ফার্স্ট ফিল হয় যে মনে হয় যে মাইন্ডটা খুবই রিল্যাক্সড হয়ে যায়। মানে কোনো রকমের মানে অ্যাংজাইটি যদি থাকে বা দুশ্চিন্তা যদি থাকে বা দুঃখ বেদনা হোয়াট এভার উইসে, ওটা কীভাবে যেন জিনিসটাকে খুব কাম করে দেয়, চলে যায় সেটা বলবো না, বাট কাম করে দেয়। এবং একই সাথে খুব একটা এক্সাইটমেন্ট কাজ করে যে এটা কুল কিনারা দেখা যায় না, পাহাড়েরও কিন্তু চূড়া দেখা যায়, মানে আমি দেখতে পারতেছি পাহাড়টা শেষ কোথায়, সমুদ্র শেষ দেখা যায় না, ইনফিনিটি। এটা তাহলে আগে আমরা কি বলতে পারি যে সমুদ্র মানেই হলো বিস্তীর্ণ ভালোবাসার একটি ক্ষেত্র? না, ওটা আমাকে ওভাবে মহাকাশের যেমন কোনো শেষ নাই, সমুদ্রের যেরকম শেষ দেখা যায় না, ওই যেই জিনিসের শেষ দেখা যায় না সেটার প্রতি কৌতূহলের কোনো শেষ নেই। সো ওই জন্য ওইটার সামনে দাঁড়ালে আমি অনেকটা মানে ইন্সপিরেশনও পাই যে কোনো মানে সব কিছুর আসলে শেষ নাই। মানে জীবনে চলার পথে তো মানে অনেক কিছু, অনেক সময় বাধা আসতে পারে বা অনেক সময় মনে হতে পারে যে আমি আর আগাতে পারতেছি না, এনার্জি নাই বা আছে না যে বা উৎসাহ নাই। তো সেই জায়গায় যদি আমি একটা এমন কিছু দেখি যেটার কোনো শেষ নাই, তো তখন কিন্তু সেটা অনেক সময় মনকেও চাঙ্গা করে দিতে পারে। শ্রোতাদের থেকে কোনো রকম কোনো দুঃখের ঘটনা কি ঘটেছে? শ্রোতাদের থেকে আচ্ছা না, মুখের উপরে বলে দিল আজকে গান ভালো হলো না, এরকম তো হইতেই পারে। হ্যাঁ, অনেক সময় কানে আসে যে আমার কোনো গান কষ্ট লাগে না? হ্যাঁ, অবশ্যই লাগবে না কেন? তাহলে গানের স্মৃতিতে দুঃখও থাকে, আসলে এটাই জীবন।
অবশ্যই। আমার যতটুকু মনে হয় এই দুঃখ কষ্টের মধ্যেই তোমাদের চলতে হবে, তা তো এই অবশ্যই। দুঃখ কষ্টের মধ্যেই মানুষকে আনন্দ দিতে হবে। দর্শকবৃন্দ, আমরা প্রায় শেষে চলে এসেছি অনুষ্ঠানের। শিল্পীদের সহজেই সমালোচনা করা যায়, শিল্পীদের সহজেই অনেক কিছু বলা যায়। শিল্পীরাও কষ্ট করে আপনাদের জন্য বিনোদনের সমস্ত সাবজেক্ট তৈরি করে। আপনাদের ভালোবাসা ছাড়া কোনো শিল্পী কিন্তু তার মানসিক পূর্ণাঙ্গতা পায় না। হয়তো জীবনে অনেক কিছু পায়, কিন্তু পূর্ণাঙ্গতা পেতে হলে শ্রোতাদের ভালোবাসা দরকার। এবং আমি বিশ্বাস করি অনেক সময় সব শ্রোতাকে খুশি করাও যায় না, তুষ্ট করাও যায় না। এর মাঝে আপনাদের যতটুকু মায়া, মমতা, ভালোবাসা একটি শিল্পী পাবে, সেটাই তার জন্য পাওয়া। হাবিব ওয়াহিদের জন্য দোয়া করবেন এবং সমস্ত শিল্পীদের জন্যই আপনাদের ভালোবাসা উন্মুক্ত হোক। আবারও শুভেচ্ছা।